আমাদের এই অধ্যায়টা আগামীকালকে শেষ হয়ে যাবে, আর একটু টপিক আছে। আর এক্সামের কারণে যারা বিভিন্ন ক্লাস মিস করছে আর কি, তো কালকের ক্লাসটা শেষ হলে ভাই হচ্ছে প্লেলিস্ট গুছায় রাখছে, তো এটা অ্যাড করে একসাথে ভাই সবগুলো ক্লাস দিয়ে দিব। তাহলে যার যেটা মিস আছে ওখানে তোমাদের লেকচার খাতার সাথে মিলায় এটা শেষ করে নিও, কারণ সামনে বৃহস্পতিবার তোমাদের এই অধ্যায়ের উপর ফুল এক্সাম আর কি। ওই এক্সাম টার্গেট করে না পড়লে এই অধ্যায়টা শেষ হবে না, যেগুলো গ্যাপ আছে। সেটা দেখো কালকে ক্লাস শেষ করে। আমরা লাস্ট ক্লাসে আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ভাই আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সংশক্তি বল, আসঞ্জন বল এই জিনিসগুলো পড়াইছিলাম, এবং হচ্ছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব এটা পড়াইছিলাম। তো আমরা আজকে যে টপিকটা আছে ভাই, সবাই টপিকের নাম লেখো পৃষ্ঠ শক্তি। ওইসব আর কথা না, খেয়াল করি সবাই টপিকের নাম লিখে হচ্ছে পৃষ্ঠ শক্তি। হয়েছে ভাইয়া? পরের টপিকটার নাম লেখা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো পৃষ্ঠ শক্তিটা কি ভাইয়া আগে একটু বুঝাই, তারপরে ভাইয়া বইয়ের ভাষায় সংজ্ঞা লিখতেছি। আমরা মনে করলাম এখানে একটা সাবানের বাবল আছে, ঠিক আছে? এখানে একটা সাবানের বাবল আছে, হচ্ছে অনেক সময় সাবানের ওগুলা হাতে নিয়ে ফুদিলে এরকম বাবল হয়, মনে করো এরকম একটা বাবল। মানে সাবানের বাবলের যে পৃষ্ঠটা আছে ভাইয়া, এই পৃষ্ঠটা লাস্ট ক্লাসে যারা ছিল তোমরা জানো হয়তোবা যে কোন একটা বস্তু ভাইয়া আজকে লেখায় দিব, যে কোন একটা বস্তুর শেপ যেমন হচ্ছে বৃষ্টির ফোঁটার শেপ এইরকম হয় না কেন, তাই না? আমরা লাস্ট ক্লাসে পড়ছি কি কারণে। এই বৃষ্টির ফোঁটার যে সারফেসটা আছে, এই সারফেসগুলা সবসময় চায় মিনিমাম শক্তিতে থাকতে। তাহলে সারফেসটা যদি মিনিমাম শক্তিতে থাকতে চায় তখন সে কি করে, তার পৃষ্ঠটাকে সংকুচিত করার চেষ্টা করে। আর সেই সংকুচিত করার চেষ্টা থেকে সে কি শেপ ধারণ করে ভাইয়া, এরকম বৃত্তাকার বা গোলাকার শেপ ধারণ করে। তাহলে এখানে যে সাবানের পৃষ্ঠটা আছে ভাইয়া, এই সাবানের বাবলটা তার পৃষ্ঠটাকে সংকুচিত করার চেষ্টা করতেছে। তাহলে সে তার পৃষ্ঠটাকে এই দিকে সংকুচিত করার চেষ্টা করতেছে। এখন তোমার কাছে ভাই প্রশ্ন, সে তো চাইবে নিজেকে সংকুচিত করে ক্ষুদ্র বানায় ফেলতে, কারণ সংকুচিত হলে তার বিভব শক্তি কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি এটাকে প্রসারিত করতে চাও তাহলে এই বাইরের দিকে একটা বল দিতে হবে। বাইরের দিকে একটা বল দিয়ে আমরা মনে করলাম এটাকে কিছু পরিমাণ প্রসারিত করছি। বাইরের দিকে একটা বল দিয়ে আমরা এটাকে কিছু পরিমাণ প্রসারিত করছি, ঠিক আছে? বাইরের দিকে আমরা বল দিয়ে কিছু পরিমাণ এটাকে প্রসারিত করছি। তাহলে বলো তো ভাইয়া, এটা চাইবে নিজেকে সংকুচিত করে ফেলতে, আর তুমি এটাকে প্রসারিত করছো। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে প্রসারিত করতে কোনো শক্তি বা বলের দরকার আছে কিনা? আছে না ভাই? কারণ সে তো চাইবে সংকুচিত হইতে, আর তুমি তাকে ওইটা বসো মোবাইল করে না, এটা চাচ্ছে সংকুচিত হইতে, আর তুমি তাকে প্রসারিত করতেছো। তাহলে প্রসারিত করতে তোমাকে বাইরে থেকে একটা শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ডেল্টা এ ক্ষেত্রফল বৃদ্ধিতে প্রয়োজনীয় শক্তি সমান সমান হচ্ছে ই। আমরা ধরে নিলাম ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে তোমার ই পরিমাণ শক্তি লাগবে। আর তোমরা জানো ভাইয়া, ফিজিক্স সব সময় যে কোনো সংজ্ঞা কতর জন্য দেয় ভাইয়া? একের জন্য। তাই লেখো সুতরাং একক ক্ষেত্রফল বৃদ্ধিতে প্রয়োজনীয় শক্তি সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে ডেল এ।
একক ক্ষেত্রফল বৃদ্ধিতে প্রয়োজনীয় শক্তি E ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। আচ্ছা একটা কাজ করো, এটাকে বইয়ের W ধরছে, এটা W হলো আর ওটাকে E দ্বারা লিখছে, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে প্রয়োজনীয় শক্তি W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। তাহলে সুতরাং পৃষ্ঠ শক্তি E সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। এই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা এবার বলতেছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আগে দেখালাম যে পৃষ্ঠ শক্তিটা কি, তাহলে পৃষ্ঠ শক্তি E ইকুয়াল হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। এখন এখান থেকে যদি আমরা পৃষ্ঠ শক্তির এককটা লিখে ফেলো ভাইয়া, একক বলতে এককটা বোঝা যাচ্ছে এখান থেকে W একটা হচ্ছে শক্তি বা কৃত কাজ জুল, আর এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে জুল পার মিটার স্কয়ার, তাহলে জুল পার মিটার স্কয়ার। এখন সংজ্ঞাটা আগে ভাইয়া না লিখছি এই কারণে যাতে তুমি এটা দেখে সংজ্ঞাটা দিতে পারো সূত্রটা থেকে। বলতো ডেল্টা A এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কোন একটা মুক্ত তলের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তিটা দরকার তাকে বলা হয় কি ভাইয়া পৃষ্ঠ শক্তি। তো বইয়ের ভাষা এটা এভাবে বলছে তারা, সংজ্ঞাটা আমরা এভাবে লেখো। সংজ্ঞাটা বলা হচ্ছে সমুষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তলের ক্ষেত্রফল এক মিটার স্কয়ার বৃদ্ধি করতে প্রয়োজনীয় শক্তিকে ওই তলের পৃষ্ঠ শক্তি বলে। ওই তলের পৃষ্ঠ শক্তি বলে। তাহলে দেখো সমুষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তলের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার বৃদ্ধি করতে প্রয়োজনীয় শক্তিকে ওই তলের পৃষ্ঠ শক্তি বলে। এখন ভাই এইখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা যদি আসি, সবাই এখানে একটু খেয়াল করো। দুইটা আমরা ইম্পর্টেন্ট টপিক দেখবো এখান থেকে, সবাই একটু লেখো। দেখো পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যকার সম্পর্ক। সবাই খেয়াল করো, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পৃষ্ঠ টানটা করছিলাম, আজকে হচ্ছে পৃষ্ঠ শক্তিটা করলাম। এখন এই পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে যে সম্পর্কটা ওইটা আমরা দেখবো। এই সম্পর্কটা প্রমাণের জন্য আমরা যে কাজটা করতেছি সবাই একটু খেয়াল করি। তুমি কি করলা, একটা ফ্রেম বানাইছো, এরকম মনে করো এরকম একটা ফ্রেম বানাইছো। একটা ভাই প্লিজ এই জিনিসটা শুনো, সবাই পারবা, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এই ফ্রেমটা তিনটা যে অংশ আছে, মনে করো এখানে হচ্ছে তোমার কাঠের তিনটা টুকরা, এই তিনটা টুকরা একে অপরের সাথে এই পয়েন্টগুলোতে যুক্ত আছে, তাহলে এগুলা চাইলে কিন্তু নড়াচড়া করতে পারবে না, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আরেকটা টুকরা আছে এখানে, আরেকটা টুকরা আছে হচ্ছে এখানে, এটা এমন ভাবে যুক্ত করা আছে এটা উপরে নিচে চলাচল করতে পারে, বুঝবে? তাইলে আমাদের লাল যে তিনটা অংশ দেখাইছে এই তিনটা অংশ একে অপরের সাথে যুক্ত,
আর নীল যে ফ্রেমের আরেকটা অংশ আছে এটা উপর নিচে চলাচল করতে পারে। তুমি এরকম একটা ফ্রেম বানাইছো, বানানোর পরে এটাকে কি করলা, সাবান পানি গুলায়া এই সাবান পানিতে চুবাইছো। মনে করো সাবান পানি থেকে যখন উঠাবা এটাকে ভাই বলো তো, এখানে সাবানের একটা পাতলা স্তর তৈরি হবে, কিন্তু পৃষ্ঠ তৈরি হবে, হালকা করে একটা সারফেস তৈরি হবে সাবানের। এখন তোমরা ভাইয়া বলো তো ভাইয়া একটু চিন্তা করে, এখানে যখন সাবানের একটা পাতলা সারফেস তৈরি হবে সাবানের ফেনা, তোমার কাছে ভাই প্রশ্ন, এই নীল রেখাটা কি করবে? এই নীল প্রান্তটা কিভাবে বলতে পারবা? এটা উপরের দিকে উঠতে থাকবে। কি কারণে ভাইয়া? যখন ওই সারফেসটা এখানে তৈরি হবে, সাবানের যে পাতলা যে সারফেসটা তৈরি হবে, বলতে আমরা তো জানি প্রত্যেকটা পৃষ্ঠ সংকুচিত হতে চায়। তাহলে ভাইয়া এই পৃষ্ঠটা সংকুচিত হইতে চাবে এইদিকে, এই পৃষ্ঠটা সংকুচিত হইতে চাবে এইদিকে, কিন্তু ভাইয়া এই তিনটা প্রান্ত এ বি সি ডি, বলতে এই তিনটা প্রান্ত যেটা আবদ্ধ, এগুলা চাইলেও সংকুচিত হয়ে ভিতরে আসতে পারবে না। কিন্তু ভাইয়া এটা তো মুক্তভাবে চলাচল করতে পারে এই অংশটা। তাহলে এই অংশে যদি পৃষ্ঠটা সংকুচিত হতে চায় তাহলে এটা ভিতরের দিকে আস্তে আস্তে যাইতে থাকবে। তাহলে এই অংশটা হচ্ছে ভিতরের দিকে সংকুচিত হতে চাইবে, এই অংশটা ভিতরের দিকে সংকুচিত হতে চাইবে। এখন ভাইয়া তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, আমরা পৃষ্ঠ শক্তির যে সংজ্ঞাটা পড়ছি, দেখো সংজ্ঞায় বলা হচ্ছে মুক্ত তলের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার বৃদ্ধি করতে প্রয়োজনীয় শক্তিকে। তাহলে এটা তো সংকুচিত হতে চাচ্ছে কে ভাইয়া? এই নীল রেখাটা সহ পৃষ্ঠটা ভিতরের দিকে। তাহলে একটু আগে আমরা বুঝাইছি বলতো, তাহলে এটাকে আমরা কি করতে চাবো? নিচের দিকে প্রসারিত করব। তাহলে আমরা নিচের দিকে এর সমান একটা বল প্রয়োগ করলাম, এই সমান একটা বল প্রয়োগ করে এটাকে আমরা প্রসারিত করে আমরা মনে করলাম এই অংশে নিয়ে আসলাম। এটা দাও সি প্রাইম, এটা দাও হচ্ছে ডি প্রাইম। ঠিক আছে, এটাকে আমরা প্রসারিত করে এইদিকে এতটুকু প্রসারিত করছি। তাহলে কতটুকু প্রসারিত করছি ভাই? আমাদের যে বাহুটা আছে এই বাহুটার দৈর্ঘ্য আমরা মনে করলাম হচ্ছে স্মল এল, আর তুমি যে প্রসারণটা ঘটাইছো ভাইয়া, তুমি যে প্রসারণটা ঘটাইছো এটার নাম দিয়ে দাও হচ্ছে স্মল বি। তাহলে আমরা যে তারটা বা বাহুটা এখানে চিন্তা করলাম সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, আর তুমি যে প্রসারণটা ঘটাইছো সেটা হচ্ছে স্মল বি। তো ভাই একটু বাংলা বলি, সবাই একটু লেখো। ভাইয়া লিখতেছি না, একটু শুনে লেখো। ছবি আর কয়েছে ভাই? আচ্ছা, সবাই একটু লেখো। ফ্রেমটিকে সাবান পানিতে ডুবিয়ে উপরে তোলা হলে, ফ্রেমটিকে সাবান পানিতে ডুবিয়ে উপরে তোলা হলে এতে সাবানের একটি পাতলা পৃষ্ঠ, ব্র্যাকেটে লেখা রাখো পর্দা, সৃষ্টি হবে। পৃষ্ঠটানের জন্য এই পৃষ্ঠটি সংকুচিত হতে চেষ্টা করে। পৃষ্ঠটানের জন্য এই পৃষ্ঠটি সংকুচিত হতে চেষ্টা করে বা চায়, যেটা লেখো হতে চায়, কিন্তু এসি, কিন্তু দিয়ে লেখা হচ্ছে এসি, কমা দিয়ে লেখো এবি, কমা দিয়ে লেখো বিডি। তাহলে ভাই আবার বলতেছি, কিন্তু এসি এবি বিডি প্রান্তদ্বয় পরস্পর সংযুক্ত থাকায় প্রান্তত্রয় পরস্পর সংযুক্ত থাকায় এরা সংকুচিত হতে পারে না। সংকুচিত হতে পারে না। সিডি বাহুটি
মুক্তভাবে চলাচল করতে পারে, সিডি বাহুটি মুক্তভাবে চলাচল করতে পারে, সিডি বাহুটি মুক্তভাবে চলাচল করতে পারে, তাই পৃষ্ঠটানের জন্য এটি ভিতরের দিকে সংকুচিত হতে শুরু করে। তাই পৃষ্ঠটানের জন্য এটি ভিতরের দিকে সংকুচিত হতে শুরু করে, এই বাহুটিকে এফ বল প্রয়োগ করে বাহিরের দিকে, এই বাহুটিকে এফ বল প্রয়োগ করে বাহিরের দিকে স্মল বি পরিমাণ সরানো হলো। আচ্ছা ভাই, তো এই হচ্ছে আমরা এখানে যে ছবিটা আঁকছি, ছবির ব্যাখ্যাটা একটু বলছি বা এখানে কি করা হয়েছে। এখন তুমি ভাইরা বলো তো ভাইয়া, এই বাহুটাকে ভাই সবাই পারবে যে ওইটার দিকে খেয়াল করে, এই বাহুটার উপরে তো একটা সাবানের আবরণ ছিল, একটা সাবানের এরকম পাতলা একটা আবরণ ছিল। এখন তুমি যখন এটাকে ধীরে ধীরে, যেমন ভাইয়া তোমরা এই যে হাতের মধ্যে সাবান নিয়ে এভাবে যখন করছো, সাবানের এখানে একটা ফ্রেম তৈরি হয়েছে, তুমি যদি এটাকে হালকা করে প্রসারিত করো, ফ্রেমটা কিন্তু ফেটে যায় না, তাই না ভাই? এটাও হালকা একটু প্রসারিত হবে। তাহলে এই যে এটাকে যে প্রসারিত করলা, তাহলে বলতো পৃষ্ঠ শক্তির সংজ্ঞা অনুসারে তুমি যে প্রসারিত করলো, তাহলে এখানে একটা কি শক্তি থাকবে ভাই? পৃষ্ঠ শক্তি থাকবে। তাহলে এটাকে যে আমরা এখান থেকে এখানে প্রসারিত করছি, একটা পৃষ্ঠ শক্তি আছে, আমরা এখন সেটাই বের করব। তাহলে দেখো আমরা জানি, তার আগে বলো তো, লাস্ট ক্লাসে পড়ছিলাম, যারা ছিল একজন বলো, একটা সুই বা তারের জন্য পৃষ্ঠটানের সূত্রটা কি ছিল ভাই? F/2L। তাহলে দেখো আমরা জানি পৃষ্ঠটান, T is equal হচ্ছে F divided by হচ্ছে 2L। তাহলে এখানে যে বলটা আছে আমরা সেই বলটা আগে বের করে নিচ্ছি। F ইকুয়াল হচ্ছে T ডট 2L। তাহলে আমরা F এর মানটা বের করে নিলাম T ডট 2L। এখন সবার কাছে ভাই প্রশ্ন, ছবি তো আঁকাই আছে, বলতে এই ফ্রেমটার বা এই সাবানের যে ফেনাটা ছিল, এটার ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? সবাই পারবে ভাই? এই যে এই অংশটা ক্ষেত্রফল বাড়ছে না ভাই? তাহলে কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে L আর এর প্রস্থটা হচ্ছে B, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? ভাইয়া বললাম 2LB, বলো তো একটু চিন্তা করে বলতো ভাই। তোমরা LB বলছো ঠিক আছে, কিন্তু ভাইয়া বললাম 2LB। হ্যাঁ বলতো কয়টা ক্ষেত্রফল এখানে? সারফেস দুইটা না? আমরা যেহেতু পৃষ্ঠটান করতেছি, তাহলে দুইটা সারফেসই তো আমাদের কাউন্টে আসবে। তাহলে সাবানের উপরে একটা সারফেস আছে, আবার ফ্রেমের নিচেও একটা সারফেস আছে, তাহলে কয়টা সারফেস এখানে? দুইটা। তাহলে এখানে হবে কত ভাইয়া? 2LB। তাহলে দেখো হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, আবার সাবানের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ, একটু এভাবে লেখো, LB প্লাস হচ্ছে LB, একটু ভেঙে লেখো, যেহেতু দুটি পৃষ্ঠ লেখো একটা মান। আচ্ছা ভাই সবাই একটু খেয়াল করো, যেহেতু দুটি পৃষ্ঠ, তাহলে বা ডেল এ ইকুয়াল হচ্ছে 2LB। তাহলে এখানে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে আমরা সেটা বের করলাম। ডেল এ ইকুয়াল হচ্ছে 2LB।
এবার ভাই আমরা পৃষ্ঠ শক্তির যে সমীকরণটা জানি, লেখা আমরা জানি পৃষ্ঠ শক্তি, E সমান সমান W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। তাহলে আমরা জানি পৃষ্ঠ শক্তি E ইকুয়াল হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। এখন ভাই এখানে কাজ হইছে কতটুকু, এটা যদি জিজ্ঞেস করি সবাই পারবা? W তো কৃত কাজ, কতটুকু কাজ তুমি করতেছো বলো তো ভাই? সবাই পারবা। এইদিকে একটু মনোযোগ দিলে, এই দিকে তুমি F বল প্রয়োগ করছো, এতে বস্তুটার এই দিকে B পরিমাণ সরণ হয়েছে, তাহলে কৃত কাজ কত? বল ইনটু সরণ, তাহলে বল হচ্ছে F, সরণ হচ্ছে B। তাহলে আমরা কৃত কাজের জায়গায় আমরা লেখা হচ্ছে বা E ইকুয়াল হচ্ছে W এর জায়গায় লিখলাম হচ্ছে আমরা FB, আর ডেল এর জায়গায় লিখলাম হচ্ছে 2LB, বা E সমান সমান এই F টার আবার মান বের করে রাখছে, এদিকে খেয়াল করি, এই F এর আমরা আবার মান বের করে রাখছি 2TL, তাই না ভাই? তাহলে এই F এর জায়গায় আমরা বসাইলাম 2TLB ডিভাইড বাই 2LB। সবাই খেয়াল করো তো, 2LB কাটা চলে গেছে, তাই না ভাই? তাহলে কি প্রমাণ হলো? E সমান সমান T। তার মানে কোন একটা সারফেসের পৃষ্ঠ শক্তি এর পৃষ্ঠটানের কি হয়? সমান হয়। তাহলে লেখা হচ্ছে অর্থাৎ তো ফাইনালি প্রমাণটা মনে রাখো বা না রাখো কোনো দরকার নাই, ফাইনালি তোমাকে লাস্টের লাইনটা মাথায় রাখতে হবে। মাঝে মাঝে দেখবা তারা পৃষ্ঠ টান বলা দরকার, মনে করো কোন একটা ম্যাথে তোমাকে পৃষ্ঠ টান বলা দরকার, দেখবা যে তারা পৃষ্ঠ শক্তি বলে রাখছে, আবার দরকার পৃষ্ঠ শক্তি কিন্তু বলে রাখছে কি পৃষ্ঠ টান, কারণ পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি কি সমান। তাহলে লেখা হচ্ছে অর্থাৎ কোন পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি ওই পৃষ্ঠের পৃষ্ঠটানের সমান। অর্থাৎ কোন পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি ওই পৃষ্ঠের পৃষ্ঠটানের সমান। এটা বক্স করে রাখো, আমাদেরকে এটা একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বললে তো খারাপ শোনায়, মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে অর্থাৎ কোন একটা পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি ওই পৃষ্ঠের পৃষ্ঠটানের সমান। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটানের মধ্যকার সম্পর্কটা আমরা প্রমাণ করলাম। অর্থাৎ কোন পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি ওই পৃষ্ঠের পৃষ্ঠটানের সমান। আচ্ছা, পরের টপিকটার নাম লেখো। n সংখ্যক ছোট ছোট, খেয়াল করো আমাদের এই যে টপিকটা আমরা পড়াচ্ছি ভাইয়া, এই টপিক থেকে সৃজনশীলে যে প্রশ্নগুলো আসে ভাইয়া, সেটাই ভাইয়া এখন হচ্ছে থিওরি আকারে একটু দেখা দিচ্ছি। এই টপিকে সৃজনশীলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনই হচ্ছে এটা। তো এটা বইয়ের থিওরি আকারে নাই, তুমি যাতে অঙ্কগুলো সহজে পারো ওই জন্য ভাইয়া এটা হচ্ছে থিওরি আকারে দেখা দিচ্ছি। তো তারা কি বলবে ভাইয়া? তারা বলবে n সংখ্যক ছোট ছোট পানির ফোঁটা যুক্ত করে তুমি একটা বড় ফোঁটা তৈরি করছো। তোমার কাছে ভাই প্রশ্ন, এই যে n সংখ্যক ছোট ছোট ফোঁটা তুমি আছে এদেরকে যুক্ত করে বড় একটা ফোঁটা বানাইছো, বলতে এখানে এর পৃষ্ঠের কোনো চেঞ্জ হবে কি হবে না, মানে ক্ষেত্রফলে? আচ্ছা ভাই আরেকটু সহজ করে বলি, লেখা n সংখ্যক ছোট ছোট পানির ফোঁটা যুক্ত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে n সংখ্যক ছোট ছোট পানির ফোঁটা আছে, এদেরকে আমরা যুক্ত করে একটা বড় পানির ফোঁটায় আমরা পরিণত করলাম। এখন আমরা দেখবো এই প্রক্রিয়ায় আমাদের পৃষ্ঠ শক্তির কোনো পরিবর্তন হয় কিনা, সেটা আমরা একটু দেখবো। সবাই একটু খেয়াল করি।
অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা পানির ফোঁটা আছে মনে করো তোমার কাছে, ঠিক আছে? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা পানির ফোঁটা আছে। তো তুমি কি করলা, এগুলাকে যুক্ত করে একটা বড় পানির ফোঁটা বানাইছো। অঙ্কটা কিন্তু দুই রকমের হইতে পারে ভাইয়া। ছোটগুলা যুক্ত করে যেমন একটা বড় পানির ফোঁটা বানানো যায়, ঠিক একইভাবে বড়টাকে যুক্ত করে আবার কি করা যায়, ছোটটা। যেমন ভাইয়া সাবানের বাবল তুমি ফুলাইছো মনে করো, তুমি যদি এটাকে হাত দিয়ে জোরে বাড়ি মারতে পারো, অনেক সময় দেখবা বা শলা দিয়ে যদি বাড়ি দেয় এটা ফেটে দুইটা হয়ে যায়, দেখছি না ভাই? তাহলে ঠিক একইভাবে তুমি একটা বড় ফোঁটাকে ভেঙে ক্ষুদ্র ফোঁটায় পরিণত করতে পারো। তাহলে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ছোট থেকে বড় বানানো আর একটা হচ্ছে বড় থেকে ছোট বানানো। এখন ফার্স্ট আগে এটা বুঝি, পরেরটা পরে যাচ্ছি। বলতে এই যে এই প্রক্রিয়াটা তুমি ঘটাইছো ভাইয়া, দুইটা জিনিসের কথা বললাম, একটা হচ্ছে আয়তন আর আরেকটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে ভাই? দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে আয়তন আর একটা ক্ষেত্রফল। তো তোমাদের কাছে প্রশ্ন ভাইয়া, এই প্রক্রিয়ায় কোনটা সেম আছে কোনটা পরিবর্তন আছে? আয়তন সেম আছে আর ক্ষেত্রফল পরিবর্তন হয়ে গেছে। ক্ষেত্রফল বাড়ছে না কমছে ভাই? বলো, সমস্যা নেই। বাড়ছে না কমছে? বলো মিথিলা, বলতে চাচ্ছে। আচ্ছা যাক, এখন এখানে যে ঘটনাটা হচ্ছে ভাই, আয়তন কি? আয়তন হচ্ছে মোট পদার্থের পরিমাণ। তাহলে বলো তো এখান থেকে যখন এখানে আসছো, এক মোট পদার্থের পরিমাণ তো চেঞ্জ হয় না, তাহলে আয়তনটা সেম আছে। কিন্তু ক্ষেত্রফলটা ভাইয়া বুঝি তোমরা পারবা, বাড়ছে না কমছে। মনে করো ভাইয়া 1 লিটার পানিকে তুমি পুরো সারফেসে ছড়ায় রাখছো, তাহলে কোন একটা বস্তু যে অংশ জুড়ে ছড়ায় থাকে এটাকে বলে তার ক্ষেত্রফল। তাহলে পুরো সারফেসে ছড়ায় আছে 1 লিটার পানি, তাহলে এখন এর ক্ষেত্রফল অনেক বড়। এবার পুরো পানিটাকে যুক্ত করে তুমি একটা বোতলে বা একটা গ্লাসে বা একটা মগে তুমি রাখলা, বলতে এখন পুরাটাকে যখন যুক্ত করে দিলা, বলতে সে এখন ছোট্ট একটা অংশ জুড়ে আছে, তাহলে এর ক্ষেত্রফল এখন কি হয়ে গেছে? তাহলে কি বুঝলা ভাই? এখানে এই যে ছোট ছোট যে বাবলগুলা বা ছোট ছোট অনেকগুলো বলের কথা চিন্তা করে পুরা রুম ছড়ায় থাকতে পারবে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু এদেরকে গলায় একটা বড় বল বানাইছো, সেটা ছোট্ট একটা কোণায় তুমি রেখে দিতে পারবা। কারণ প্রশ্ন হচ্ছে, তাহলে বলো এই প্রক্রিয়ায় ক্ষেত্রফলটা বাড়ছে না কমছে? কমছে। তাহলে যখন ছোট থেকে বড়তে যাব আমরা, ক্ষেত্রফল তোমার হ্রাস পাবে, আর বড় থেকে যখন তুমি ছোটতে আসবে ক্ষেত্রফল তখন কি হবে? বাড়বে। তাহলে এই প্রক্রিয়ায় আমরা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাই, একটু লিখে রাখতেছি। এই প্রক্রিয়ায় ক্ষেত্রফল হ্রাস পায়। তাহলে এই প্রক্রিয়ায় ক্ষেত্রফলটা হ্রাস পায়, যে ছোট থেকে যখন বড়তে যাব তখন ক্ষেত্রফলটা হ্রাস পাবে। তাহলে এবার উল্টাটা যদি একটু পরে পড়াবো, যাতে ওটা তোমরা নিজেরাই করতে পারো, ওই জন্য একসাথে দুইটা বলতেছি। বলতে এখন ওই যে একটা বড় বল তো তুমি বানাইছো, মনে করো এবার ওই বড় বলটাকে আবার ক্ষুদ্র 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 অংশে ভাগ করতেছে, বলতে এখন আবার তার পুরো ফ্লোরে ছড়ায় রাখতে পারবা। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে বলতে পারি? অর্থাৎ বড় থেকে যখন ছোটতে আসবে ক্ষেত্রফলটা বাড়বে। এটা হিসাব নিকাশ আমরা পড়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া দুই ক্ষেত্রে আয়তনটা কি থাকবে? সেম। তাহলে দেখা হচ্ছে ভাইয়া, বড় গোলকের আয়তন বা বড় ফোঁটার আয়তন সমান সমান হচ্ছে n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। তাহলে বড় গোলকটার আয়তন হবে, এটা বলছি না ভাই, মানে যতগুলা ছোট ফোঁটা আছে তারা সবাই মিলে যে আয়তনটা হবে সেই আয়তনটাই হবে বড় গোলকটার আয়তনের সমান। তাহলে বড় গোলকের আয়তনটা যদি আমরা বের করব ভাইয়া, বা বড় ফোঁটাটার যদি আমরা আয়তন বের করি, তাহলে এটা আসবে 4/3 পাই ক্যাপিটাল R কিউব সমান হচ্ছে n ইনটু 4/3 পাই স্মল r কিউব। এখন খেয়াল করো তো ভাইয়া, দুই পাশে 4/3 পাই কাটা চলে যাবে, তাহলে ক্যাপিটাল R কিউব সমান সমান হচ্ছে স্মল r কিউব। তাহলে ক্যাপিটাল R কিউব সমান সমান হচ্ছে n আছে একটা, n ইনটু স্মল r কিউব। তাহলে আমরা যদি ক্যাপিটাল R এর মানটা বের করি, তাহলে এটা আসবে কিউব রুট অফ n ইনটু হচ্ছে স্মল r। তো এগুলো আমরা মুখস্থ করব না ভাইয়া। কেন মুখস্থ করব না? আমাদের বইয়ে এগুলো প্রমাণ করা নাই। ম্যাথের ভিতরে এই কাজগুলো করে, তাহলে তুমি এখানে কত ছোট যে ফোঁটাটা থাকবে ওটার ব্যাসার্ধ বলে দিবে, আর বড় যে ফোঁটাটা বানাইছো সেটার ব্যাসার্ধ বলে দিবে, কয়টা ফোঁটা যুক্ত করছে ওইটাও বলে দিবে। তাহলে বলো তো এই জায়গায় মান বসায়
তারা যদি বড়টা বলে যে তুমি ছোটটার ব্যাসার্ধ বের করতে পারবে, আর ছোটটা বলে দিলে বড়টার ব্যাসার্ধ বের করতে পারবে, এই যে এই প্রসেসে। তাহলে তোমার ফাইনালি এই লাইনটা মাথায় রাখতে হবে আর কি, এগুলো মুখস্থ না রেখে তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে বড় ফোঁটার আয়তন সমান হচ্ছে n সংখ্যক হচ্ছে ছোট ফোঁটার আয়তন। এখন মনে করো ভাই তুমি ব্যাসার্ধ দুইটা জেনে গেছো, এখন তুমি ব্যাসার্ধ দুইটা জেনে গেছো, তাহলে এখন আমরা যদি ক্ষেত্রফলটা বের করি ভাই, এখন যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, দেখো ক্ষেত্রফল হ্রাস পাবে ডেল এ সমান সমান হচ্ছে ডেল এ সমান সমান বলতো বড়টার ক্ষেত্রফল আর ছোটগুলোর ক্ষেত্রফল। একটা ভাই সবাই পারবা, খেয়াল করো, একটা ছোট গোলকের ক্ষেত্রফল মনে করো পাই আর স্কয়ার, একটার ক্ষেত্রফল, তাই না ভাই? তাহলে আমাদের কয়টা আছে মনে তো n সংখ্যক, তাহলে n সংখ্যক ছোট গোলকের ক্ষেত্রফল কত হবে n পাই আর স্কয়ার। এটাকে মনে করো আমরা এখানে ছোট করে দেখাই দাও, এটাকে মনে করো আমরা a1 ধরলাম, তাহলে n পাই আর স্কয়ার এটাকে আমরা মনে করো a1 ধরলাম। আর বড় গোলকটা একটা আছে ভাইয়া, তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার, এটাকে আমরা ধরলাম a2। এখন বলো তো ভাই a1 বড় না a2 বড়? a1 বড়, তাই না ভাইয়া? a1 বড়। আর পরীক্ষায় এটা বোঝা লাগবে না, কারণ এখানে মান বসালে তো তুমি পেয়ে যাবে কে বড় কে ছোট। তাহলে আমাদের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে a1 মাইনাস a2, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে হচ্ছে a1 মাইনাস a2। তাহলে এখান থেকে যদি আমরা বের করি বা ডেল্টা a সমান সমান n পাই আর স্কয়ার মাইনাস হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ডেল্টা এ সমান সমান হচ্ছে পাই n আর স্কয়ার মাইনাস হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে সরাসরি চাইলে তুমি এটা ব্যবহার করে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে এটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে বলতো পরের ম্যাথটাতে বা পরের কনসেপ্টটাতে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে ওইখানে কি আসবে এখানে বলতে পারবা? জাস্ট ক্যাপিটাল আর স্কয়ারটা আগে আসবে আর n আর স্কয়ারটা কি যাবে পরে যাবে ওইটাতে। এখন আসো আমরা ভাইয়া তোমার কাছে প্রশ্ন, ক্ষেত্রফলটা যেটা একটু কমে যাচ্ছে, আমরা আজকে ক্লাসে পড়ছি ভাই একটু আগে যে E is equal হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। ভাই সবাই পারো, খেয়াল করো তো, আমরা যদি W টা বের করি, W সমান সমান হচ্ছে E ডেল A, বলতে এই W টা হচ্ছে সঞ্চিত বিভব শক্তি বা শক্তি। কি কারণে ভাইয়া? বলতে একটা ফ্রেম সে নরমালি এভাবে আছে, তুমি তাকে কি করলা প্রসারিত করতেছ। আমরা জানি সাম্য অবস্থান থেকে কোনো কিছুকে সরাইলে তার মধ্যে একটা শক্তি জমা হয়, সেটা কি শক্তি? বিভব শক্তি বা তুমি শক্তি বলো। তোমার কাছে এখন ভাইয়া প্রশ্ন, ডেল এর মান যদি কমে যায় তাহলে শক্তিও কিছুটা কি হবে? কমবে। এখন ভাইয়া শক্তি যদি তোমার কিছুটা কমে, মানে তোমার হাতে যখন টাকা পয়সা আছে খুব বাহাদুরি দেখাতে পারো, টাকা পয়সা কমে গেছে তখন কি করবা? চুপচাপ হয়ে যাবে না? তাহলে এখন বলো তো ভাইয়া, তার শক্তি যদি কমে যায় তাহলে তার তাপমাত্রা কমবে না বাড়বে? শক্তি যদি কমে যায় তাহলে তাপমাত্রা বাড়বে না কমবে? কেমনে বাড়বে ভাই? তাহলে শক্তি যদি তাপমাত্রা বা তাপ বলো, তাপ কি শক্তি না ভাই? তাহলে শক্তি কমতেছে মানে তাপ কমতেছে, আর তাপ কমতেছে মানে তাপমাত্রা কি হচ্ছে? কমতেছে। তাহলে আমরা যদি এখান থেকে আসি, দেখো আমরা জানি পৃষ্ঠ শক্তি E সমান সমান W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। আমরা জানি পৃষ্ঠ শক্তি E সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই ডেল A। এখন বলো তো, জাস্ট আগের থিওরিটাতে আমরা প্রমাণ করছি E আর T সমান, তাই না ভাই? তাহলে E এর জায়গায় T লেখো, কারণ এই ম্যাথগুলোতে E বলে না বলে T বলে, তাহলে W ডিভাইডেড বাই হচ্ছে ডেল A। তাহলে এখান থেকে আমরা যদি W এর মানটা বের করি, W ইকুয়াল হচ্ছে ডেল A T, ডেল A T। তাহলে এটা একটু আমরা মুখস্থ রাখবো সূত্র হিসাবে, W ইকুয়াল হচ্ছে ডেল A T। এটা কি ভাইয়া? এই যে ডেল এর পরিমাণ তুমি যে ক্ষেত্রফল বাড়াইছো বা কমাইছো, এখানে তো যে কোনো কিছুই হইতে পারে, তাই না ভাইয়া? এই ডেল এর পরিমাণ তুমি প্রসারিত বা সংকুচিত করতে প্রয়োজনীয় শক্তি। তাহলে ডেল এ পরিমাণ
প্রসারিত বা সংকুচিত করতে প্রয়োজনীয় শক্তি। তাহলে ডেলের পরিমাণ প্রসারিত বা সংকুচিত করতে প্রয়োজনীয় শক্তিটা হচ্ছে, মানে শক্তিটা কতটুকু লাগবে বা শক্তি কতটুকু বৃদ্ধি পাবে বা শক্তি কতটুকু হ্রাস পাবে, সেটা হচ্ছে W ইকুয়াল হচ্ছে ডেল AT। এবার খেয়াল করো ভাইয়া, অঙ্কগুলো দুই ভাবে আসবে। একটা হচ্ছে এই পর্যন্তই শেষ। তাই তুমি এবার বাইরে বলো তো ভাইয়া, তিনটা স্টেপে অঙ্কগুলো করা লাগে, তোমার ফাইনাল স্টেপ হচ্ছে এটা। একটু বাইরে হেল্প করো তো। ফাইনাল স্টেপ হচ্ছে এইটা, যে তোমাকে কতটুকু শক্তি হ্রাস পাইছে বা কতটুকু বৃদ্ধি পাইছে, কিংবা বলে কতটুকু শক্তি লাগবে। তাহলে তুমি ডেলে বের করতে হলে এটা লাগবে, তাই না ভাই? ডেলে বের করতে এইটা লাগবে। কেবা বলতে এইটা বের করার জন্য তোমার কি লাগবে? স্মল আর আর ক্যাপিটাল আর। ম্যাথে দেখবা যে কোনো একটা ব্যাসার্ধ বলে আরেকটা বলবে না, তখন তুমি ওই যে আগের প্রসেসটা ব্যবহার করে ব্যাসার্ধটা বের করে নিবে। বুঝলে? টোটাল তিনটা স্টেপে ম্যাথটা করতে হবে। এবার আসো, আমরা জানি ভাই শক্তির নিত্যতা কি বলে। মনে করো এখানে শক্তি কিছুটা বাড়ছে বা শক্তি কিছুটা কমছে, যাই হোক না কেন, বলতো শক্তির নিত্যতা বলে শক্তি তো ধ্বংস হয় না, শক্তি অবশ্যই কোথাও থেকে আসছে বা কোথাও শক্তিটা কি হয়েছে, গেছে। তাহলে কোথায় গেছে? তাহলে W সমান সমান হচ্ছে H হচ্ছে তাপ শক্তি। অর্থাৎ একটু আগে ভাই বলছি শক্তি হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এই কথার মানে তার তাপমাত্রা কমে যাচ্ছে বা তাপ কি হচ্ছে, বাড়তেছে। তাহলে W ইকুয়াল হচ্ছে H। তাহলে খেয়াল করো তো ভাই, আবার বলতেছি অঙ্কটা টোটাল দুইটা ভাবে আসে। একভাবে অঙ্ক এখানে শেষ, আর আরেকটা অঙ্ক হচ্ছে যে এখানে, যেটা ভাই এখন কন্টিনিউ করতেছি। তাহলে W ইকুয়াল H বা W ইকুয়াল হচ্ছে H মানে আমরা জানি তাপ শক্তি ms ডেল থিটা। তাহলে এখান থেকে আমরা যদি আসো বা ডেল A T সমান সমান হচ্ছে ms ডেল থিটা। এবার ভাইয়া তোমরা একটু ভাইয়া বলো তো, সবাই পারবা। ডেল A এটা বোঝাচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তনটা, আর ডেল থিটা এটা বোঝাচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন এটা না বলে ভাইয়া বললাম ক্ষেত্রফল কমে গেছে, তাহলে বলতে এটার সাথে এটার রিলেশন কি ভাই? তাহলে বলতো ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে তাপমাত্রা কি হবে? কমবে। এগুলা কিন্তু এমসিকিউতে সরাসরি আসে, যে একটা ছোট ছোট বাবলকে যুক্ত করে একটা বড় বাবল বানাইছো, কিংবা বড় বাবলকে ভেঙে ছোট বাবল বানাইছো, এটা বাবলের তাপমাত্রা বাড়বে না কমবে। বুঝছো? তাহলে ঠিক একই ভাবে ভাইয়া ডেলে যদি বৃদ্ধি পায় তাহলে ডেল থিটাও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে বলো তো বড় একটা ফোঁটাকে ভেঙে তুমি যখন ছোট ছোট অনেকগুলা ফোঁটা বানাবা, তখন তাপমাত্রা কিছুটা এদের কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এর নিচে দুইটা নোট লিখে রাখো, নোট। প্রথমটা লেখা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে। ক্ষেত্রফল হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে। আর সেকেন্ড নোটটা লেখা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই টোটাল হচ্ছে 4টা স্টেপে ম্যাথটা করতে হবে। তাহলে ভাইয়া কথা শুনি, পরীক্ষায় কিন্তু সরাসরি এটা মুখস্থ বসানো যাবে না, ঠিক আছে? না বসায় কোনটা বসাবা? এই যে W ইকুয়াল H এটা বসাবা, বসায় তারপর ক্যালকুলেশন করে কন্টিনিউ করবা। এবার আসো আমরা এখানে যে আরেকটা ম্যাথ আছে, এটা ক্যালকুলেশন পুরোটা করা লাগবে না, আমরা অল্প একটু করি। দেখো ক্যাপিটাল R ব্যাসার্ধে একটি পানির ফোঁটাকে ভেঙে n সংখ্যক
ক্ষুদ্র ফোঁটা, বলতে আমরা পানি দিয়ে বলতেছি, কিন্তু পানিও বলতে পারে আর সাবানও বলতে পারে, বুঝতে পারে, দুইটা দিয়ে আসে। n সংখ্যক ক্ষুদ্র ফোঁটা তৈরি করা হলো, তৈরি করা হলো। আচ্ছা, এখন আসো এখানে কি ঘটবে আমরা যদি একটু খেয়াল করি। অর্থাৎ এখানে একটা বড় ফোঁটা আছে ভাইয়া, ঠিক আছে, এখানে একটা বড় ফোঁটা আছে। এই বড় ফোঁটাটাকে ভেঙে তুমি কি করছো, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফোঁটায় পরিণত করছো। এখন ভাই আগে আমাদের বুঝতে হবে ক্ষেত্রফল বাড়ছে না কমছে? বাড়ছে, তাই না ভাই? এই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এখানে ভাগ করে একটু লিখে রাখো, এই প্রক্রিয়ায় ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আয়তন তো সমান থাকবে, তাই না ভাই? তাহলে আমরা এখন ক্যালকুলেশন না বাড়াই সরাসরি যদি আসি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান হচ্ছে n ইনটু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর ইকুয়াল কিউব রুট অফ n স্মল আর। তাহলে তুমি যে কোনো একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে আর একটা ব্যাসার্ধ বের করে নিবা। আয়তন সমান ধরে তুমি হচ্ছে একটা ব্যাসার্ধ থেকে আরেকটা ব্যাসার্ধ বের করে নিবা। আর ক্ষেত্রফল হ্রাস পাবের জায়গায় এখানে হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল কতটুকু বাড়বে আমরা যদি লিখি, অর্থাৎ ছোটগুলার ক্ষেত্র এখন কোনটা, এটা বড় না ভাই? তাহলে এখন আসবে হচ্ছে, তাহলে হচ্ছে n পাই আর স্কয়ার মাইনাস হচ্ছে, আগেও তো এটা ছিল নাকি, এখানে আচ্ছা দেখো ভাই, তাহলে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে n পাই আর স্কয়ার মাইনাস হচ্ছে পাই আর স্কয়ার। মানে আমরা তো বড়টা থেকে ছোটটা মাইনাস করব, তাহলে ছোটগুলাই তো বড় থাকে সবসময়, তাই না? ছোটগুলার ক্ষেত্রফলই বড়। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই, পাই কমন নিয়ে নাও, পাই কমন নিলে আসবে হচ্ছে n আর স্কয়ার মাইনাস হচ্ছে আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করবা, এরপরে বাকিটা এই যে সেম প্রসেস। হ্যাঁ, বৃদ্ধি বা হ্রাসটা ঠিক আছে। তাহলে এই পর্যন্ত উঠায় নাও। আমরা একটা ম্যাথ করি, করলে এটা একটু ক্লিয়ার বোঝা যাবে। একটা एग्जांपल, now tan inverse 4 মিটার ব্যাসের 1000টি পানির ক্ষুদ্র ফোঁটা মিলে 1000টি পানির
পানির ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হলো। ফোঁটায় পরিণত হলো। তাহলে তো বলা হচ্ছে পানির পৃষ্ঠটান, পানির পৃষ্ঠটান 72 into 10⁻³ নিউটন পার মিটার। একটা যদি ভাই বলি, তোমরা দেখবা পৃষ্ঠটান যেদিন পড়াইছিলাম ওই দিনও কিন্তু এই মানটা ভাই লিখছিলাম, পানির পৃষ্ঠটান। এটা মুখস্থ রেখে দিবা, পানির জন্য এটা ফিক্সড। অনেক সময় এটা বলে না ম্যাথে, বুঝছো ভাই? তাহলে পানির জন্য এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবা, পানির পৃষ্ঠটান, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবা, হ্যাঁ মেমোরাইজ করবো আর কি। তাহলে পানির পৃষ্ঠটান হচ্ছে 72 ইনটু হচ্ছে 10⁻³। এটা একটু মুখস্থ রাখবা, অনেক ম্যাথে দিবে না কিন্তু পানি বলবে আর কি, বললে তুমি এটা মুখস্থ বসায় দিবা। এখন এটার ক নাম্বার যে প্রশ্ন বা ক নাম্বার দিয়ে আমরা লিখি ক। কতে বলা হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ কত। কতে বলা হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ কত। আর খতে বলা হচ্ছে বড় ফোঁটার তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে। বলতো বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে ওটা বলে নাই, তোমাকে জিজ্ঞেস করছে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তোমরা একটু বাইরে বলো তো ভাই কি হবে, বাড়বে না কমবে? আচ্ছা এখন আসো আমরা যদি এখান থেকে আসি, তোমরা প্রথমে ব্যাসার্ধটা একটু বের করে নেবে, সবাই এটা তো পারবে, ব্যাসার্ধটা বের করে নেবে। ওই সূত্র সরাসরি বসানো যাবে না ভাই, ওটা তো থিওরি আকারে দেখাচ্ছি আর কি। তাহলে লেখা হচ্ছে বড় ফোঁটার আয়তন n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। ছোট ফোঁটার আয়তন, তাহলে বড় ফোঁটার আয়তন সমান হচ্ছে n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। তাহলে বড় ফোঁটার আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, n সংখ্যক ছোট ফোঁটার আয়তন তাহলে হচ্ছে n ইনটু হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে ক্যাপিটাল আর সমান হচ্ছে কিউব রুট অফ n স্মল আর। তাহলে এখানে মান বসাও, n এর মান বলে দিচ্ছে 1000,
তাহলে কিউব রুট অফ 1000। আর ভাইয়া স্মল আর এখানে কিন্তু ব্যাস বলছে ভাইয়া 10 ইনভার্স 4 মিটার ব্যাস, তাহলে এটা আসবে হচ্ছে কত 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 2 ব্যাসার্ধকে বসাইলাম। তাহলে দেখো তো ক্যাপিটাল আরটা কত আসে 5 ইনটু 10 ইনভার্স 4 মিটার। তাহলে দেখো ম্যাথটার প্রথম পার্টে তোমাকে হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধটা আলাদাভাবে বের করে নিছে। এরপর বলা হচ্ছে বড় ফোঁটার তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা এখন আসো আমরা আগে ক্ষেত্রফলটা বের করি। যদি আমরা খ নাম্বার ক্ষেত্রফল পরিবর্তন ডেল এ সমান সমান একটু ভাইয়া খেয়াল করতো ডেল এ সমান সমান এই পানির ফোঁটাগুলা গোলাকার না বৃত্তাকার ভাই? তাহলে আগে একটা বৃত্তের ক্ষেত্রফল লিখছো না সবাই? কেউ কিছু বলবে না বলতে একটা 4 দ্বারা গুণ হবে না? কারণ কি গোলকের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, কিন্তু আমরা লিখছি কত পাই আর স্কয়ার। দুইটাতে ঠিক করে নেব, একটু 4 লাগাই দাও। এতগুলা বলা হয় পরে একটা বললো না। এটা আমরা এখানে লিখছো না ডেল এ সমান n পাই আর স্কয়ার। ভাই পাই আর স্কয়ার তো বৃত্তের ক্ষেত্রফল তাই না ভাই? কিন্তু এগুলা তো গোলাকার শেপ, তাহলে এখানে কত হবে n ডট 4 পাই আর স্কয়ার, আর এটা তো একটা 4 দিয়ে দাও। আগে দুটো একটু ঠিক করে নাও। শুরুতে একটা যুক্ত করে দাও খালি, যে দুইটা সূত্র এই জায়গায় তাও তো ভালো ক্লাসে মনে করছো, পরে মনে করে নিবে। তাহলে n ডট 4 n পাই আর স্কয়ার আর এখানেও আসবে। তাহলে আমাদের বলতো ভাইয়া কত কমন যায় 4 পাই কমন যায় তাই না? তাহলে এখানে দেখো 4 পাই ইনটু হচ্ছে n আর স্কয়ার মাইনাস হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে আমরা এটাই সরাসরি মুখস্থ রাখবা, এটাতে মান বসায় দিবা 4 পাই n আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে মান বসাও ভাইয়া 4 ইনটু 3.1416 ইনটু n হচ্ছে 1000, n হচ্ছে 1000 ইনটু স্মল r হচ্ছে 10 ইনভার্স 4 ভাগ 2 তার স্কয়ার মাইনাস ক্যাপিটাল R তুমি বের করছো 5 ইনটু 10 ইনভার্স 4 তার স্কয়ার। দেখো তো ক্ষেত্রফলের পরিবর্তনটা কত আসে। Two point 827 10 ইনভার্স 5 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে আমরা জানি W ইকুয়াল হচ্ছে H বা W সমান হচ্ছে ডেল A E সমান সমান হচ্ছে M S ডেল থিটা। এখন ভাইয়া এখানে খেয়াল করো তো ভাইয়া ডেল থিটা আমাদের m এর মান কিন্তু বলে নাই তাই না ভাই? পানির জন্য s তো জানো, কিন্তু পানির যে ভর এটা তোমাদের বলে নাই। তাহলে ভরটা তুমি বের করে নিতে পারো, কারণ ব্যাসার্ধ বলা আছে। তো আমরা পাশে একটু পানির ভরটা বের করে নাও। পানির ভর m ইকুয়াল হচ্ছে রো ভি। রো ভি মানে হচ্ছে 4/3 পাই স্মল r কিউব। বলো তো ভাইয়া সবাই পারবা এখানে কয়টা পানির ভর হয়েছে? একটা।
তাহলে এর সাথে তুমি যখন 1000 গুণ দিয়ে দিবা তাহলে পুরো পানির ভর হয়ে যাবে। তাহলে গুণ হচ্ছে 1000। তাহলে এখন মান বসাই দাও। পানির ঘনত্ব 1000 ইনটু হচ্ছে 4/3 ইনটু 3.1416 ইনটু স্মল r 10 ইনভার্স 4/2 তারপর হচ্ছে কিউব ইনটু হচ্ছে 1000। তাহলে একটু দেখো তো পানির ভরটা কত আসছে। 5.236 into 10 inverse 7 কেজি। তাহলে আমরা এখান থেকে ডেল থিটাটা বের করব। হ্যাঁ, ডেল থিটা সমান সমান ডেল এ টি ডিভাইডেড বাই হচ্ছে এমএস। তাহলে এবার ভাই মানগুলা বসাও। ডেল এ তুমি বের করছো এটা 2.827 10 ইনভার্স 5 ইনটু টি ছিল পানির পৃষ্ঠটান 72 ইনটু 10 ইনভার্স 3 10 ইনভার্স 3 এম এর মান আসছে হচ্ছে 5.236 10 ইনভার্স 7 এস হচ্ছে 4200। Nine point two five five into 10 inverse 4 10 inverse 4 Kelvin সমান সমান হচ্ছে 9.255 into 10 inverse 4 ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তনের ক্ষেত্রে কেলভিন আর সেলসিয়াস কি হবে? সমান হবে। আচ্ছা, আপনাদের খোলের যে মানসিক প্রশ্ন একটু উল্টা বসে চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাইরে যাবো অবশ্যই হবে।